সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমার সেমিকন্ডাক্টর পর্ব 2 এ স্বাগতম জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সো আমি খুব দ্রুতই তোমাদের ক্লাসটা শুরু করে দিব। আজকে সেমিকন্ডাক্টর পর্ব 2 এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো গত ক্লাসটা কারা কারা করেছিলে একটু জানাও, আর গত ক্লাসের পড়াগুলা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা জানাও। সো আজকে আমরা সেমিকন্ডাক্টর পর্ব 2 এ চলে যাব। সো আজকে আমরা সেমিকন্ডাক্টরের বেশ কিছু প্রপার্টিজ আলোচনা করব। তো তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, দ্রুত চলে আসো। ওকে, তোমরা সবাই একটু দ্রুত চলে আসো, আর যারা যারা আসো নাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। খুব দ্রুতই আমি আজকের ক্লাসটা শুরু করে দিব। সো দ্রুত একটু সবাই চলে আসো আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, সো গত ক্লাসে আমি দেখতে পাচ্ছি 75 পিপল যুক্ত আছো। তাসিনুল ইসলাম লিখেছো এখানে কি ফ্রি ক্লাস হয় কি না? হ্যাঁ, এখানে ফ্রি ক্লাস নেওয়া হয়। সেমিকন্ডাক্টর পুরো চ্যাপ্টারটা আমি এখানে তোমাদের পড়িয়ে শেষ করব। ওকে, সবাই একটু চলে আসো। দেখতে পাচ্ছি নিপুণ খাতুন, স্বপ্নপূরণের প্রত্যয়, তাহসিনুল ইসলাম, আরাফাত সরকার, তামান্না, আবদুল্লাহ, আল মাহবুব, সবাই চলে এসেছো। সবাই একটু দ্রুত চলে আসো, আমি ক্লাসটা শুরু করে দিব। ওকে, সো গত ক্লাসে আমরা বেসিক্যালি পড়েছিলাম যে সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের প্রপার্টিসগুলো কী কী, শক্তি ব্যান্ড পড়েছিলাম, ব্যান্ড থিওরি, এনার্জি ব্যান্ড থিওরি পড়েছিলাম। সো এনার্জি ব্যান্ড থিওরির মধ্যে আমরা দেখেছিলাম যে কিভাবে তোমার শক্তি ব্যান্ড সৃষ্টি হয়, কিভাবে একটা বিচ্ছিন্ন পরমাণুর শক্তি সুনির্দিষ্ট থাকে, কিভাবে একটা ক্যালাসের মধ্যে পরমাণুর শক্তিটা বিভিন্ন পরমাণুর শক্তি বিভিন্ন রকম হয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা দেখছিলাম। আর এই শক্তির তারতম্যের কারণে, একই কক্ষপথের ইলেকট্রনগুলোর শক্তির তারতম্যের কারণে যে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়, সো এই জিনিসগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। সো এই ক্লাসটা যে প্রথম ক্লাসটাতে তোমাদের মোটামুটি ব্যান্ড থিওরিটা খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। সো যারা এখনও প্রথম ক্লাসটা করো নাই, তোমরা ফার্স্ট অফ অল যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা প্রথম ক্লাসটা করে ফেলবা। সো প্রথম ক্লাসটা করলে আজকের ক্লাসটা আরও মজা পাবা। সো আমি 8টার দিকে তোমাদের প্রথম ক্লাসটা লিঙ্ক সহ দিছিলাম। সো মোটামুটি যারা যারা করছিলা গতকালকের ক্লাস, তারা আজকের ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারবা। আর আজকের ক্লাসটা আসলে গত ক্লাসের পড়ার রিলেটেড, ঠিক আছে? একটা ক্লাস যদি তুমি মিস করো তাহলে কি পূর্ববর্তী ক্লাসের পড়াটা যদি মিস করে ফেলো, পরবর্তী ক্লাসের পড়াটা বুঝবা না। বিকজ একটা জিনিস, একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের সাথে এখানে আসলে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ক্লাস আমাদেরকে কী করতে হবে, খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস বুঝে 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 পড়তে হবে। সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা যতটা না ম্যাথমেটিক্যাল, এখানে থিওরিগুলো বেশি। সো সেমিকন্ডাক্টর কেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করছি। সেমিকন্ডাক্টরের যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলো তোমাকে খুব ভালো মতো বুঝতে হবে। আদারওয়াইজ তুমি কি করতে পারবে না, সেমিকন্ডাক্টর থেকে পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবে না। খুবই ঝামেলাপূর্ণ চ্যাপ্টার, বাট তুমি যদি প্রত্যেকটা থিওরি ভেঙে 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 পড়ো, আমি ওইভাবেই পড়াবো। প্রত্যেকটা থিওরি যদি তুমি ভেঙে ভেঙে পড়ো, তোমার কাছে কঠিন মনে হবে না, খুবই সোজা মনে হবে। জাস্ট আমি যেভাবে যেভাবে পড়াই দিব, তুমি ওইভাবে পড়বা, পড়ে নোট করে ফেলবা আর বারবার প্র্যাকটিস করতে থাকবা, দেখবা একদম সোজা হয়ে গেছে। ওকে, আশা করি মোটামুটি চলে আসছো। 83 পিপল আর ইউ অন লাইভ দেখতে পাচ্ছি। না, এই চ্যাপ্টার শুরু করতে অন্য চ্যাপ্টারের বেসিক দরকার নাই, এই চ্যাপ্টারের বেসিক দিয়ে কাজ হবে। তন্ময় পাল নমস্কার জানিয়েছো, নমস্কার। ওকে, সো আমি শুরু করে দেই। হ্যাঁ, সো আমরা গত ক্লাসের মধ্যে দেখছিলাম শক্তি ব্যান্ড, আমরা গত ক্লাসের মধ্যে দেখছিলাম হচ্ছে শক্তি ব্যান্ড, ঠিক আছে? ওকে, সো এখন আমাদেরকে বেসিক্যালি যেটা দেখতে হবে, শক্তি ব্যান্ডগুলা পরিবাহী, অপরিবাহী, একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অপরিবাহী, আর একটা হচ্ছে অর্ধপরিবাহী। ওই সেমিকন্ডাক্টরটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি অর্ধপরিবাহী। সো আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কীভাবে কাজ করে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কীভাবে কাজ করে, আর অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কীভাবে কাজ করে। সো আমি গত ক্লাসের পড়াটা আরেকটু রিপিট করতেছি। দেখো, গত ক্লাসের পড়াটা আরেকটু রিপিট করতেছি। ওকে, মেহরাব হোসেন হিমু স্যার ময়মনসিংহ থেকে টিউন করে আছি। ওকে, গুড, গ্রেট। সো দেখো, গত ক্লাসে আমি পড়াইছিলাম যে শক্তি ব্যান্ড,
একটা ছিল তোমার যোজন ব্যান্ড, একটা ছিল হচ্ছে কি, একটা ছিল তোমার যোজন ব্যান্ড, ঠিক আছে। একটা ছিল, আমি জিনিসটা আরেকটু গত ক্লাসের লাস্টের অংশটা আরেকবার একটু রিপিট করতেছি। দেখো, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড। এরপর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড, গত ক্লাসের লাস্টের পড়াটা। ওকে, গত ক্লাসের লাস্টের পড়াটা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে এই ক্লাসটা শেষ করতে কতদিন টাইম লাগবে। অ্যাকচুয়ালি আমি এই ক্লাসে এই চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক একদম ভেঙে 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 পড়াই দিব। সো একটু টাইম লাগবে, হয়তো দেখা গেল 10 থেকে 12টা বা 14টা এরকম ক্লাস লাগতে পারে। তবে একটা জিনিস শিওর থাকো, মোটামুটি এই মাসের মধ্যেই এই চ্যাপ্টারটা আশা করছি শেষ হয়ে যাবে। তোমরা সবাই একটু থাকবা, পাশে থাকবা, তাহলেই হবে যে এই মাসের মধ্যে মোটামুটি এই চ্যাপ্টারটা কি করে দিতে পারবো, শেষ করে দিতে পারবো। আচ্ছা, তাহলে দেখো, যোজন ব্যান্ড আর একটা ছিল পরিবহন ব্যান্ড। আর যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে এনার্জি গ্যাপ, এটা হচ্ছে কি, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে এনার্জি গ্যাপ, এটা কি, এটা হচ্ছে এনার্জি গ্যাপ। সো এটাকে ইজিও বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে ইন শর্ট ইজি বলে, ইজি। এটা হচ্ছে এনার্জি গ্যাপ। সো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপ, এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। এটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। সো নিষিদ্ধ ব্যান্ডে বেসিক্যালি কোনো ইলেকট্রন থাকে না। নিষিদ্ধ ব্যান্ডে কোনো কি থাকে না? ইলেকট্রন থাকে না। নিষিদ্ধ ব্যান্ডে কি থাকে না? ইলেকট্রন থাকে না। সো নিষিদ্ধ ব্যান্ডটা কি, গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে যোজন ব্যান্ডের ম্যাক্সিমাম এনার্জি আর তোমার পরিবহন ব্যান্ডের মিনিমাম এনার্জির মধ্যে যে ডিফারেন্স, ভালো করে বুঝো। যোজন ব্যান্ডের এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের মিনিমাম এনার্জি। তাহলে দেখো, যত তুমি উপরের দিকে উঠবা, মনে রাখবা এখানে আমার কি থাকবে, এখানে আমার বেসিক্যালি একটা নিউক্লিয়াস থাকবে। ওকে, তো নিউক্লিয়াসের সর্ববহিস্থ কক্ষপথ হচ্ছে কি, যোজন। সর্ববহিস্থ স্তর হচ্ছে যোজন স্তর বা যোজ্যতা স্তর। সেই যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে যোজন ব্যান্ড সৃষ্টি হয়। আর পরিবহন স্তরের ইলেকট্রনগুলোর শক্তির পার্থক্যের কারণে পরিবহন ব্যান্ড সৃষ্টি হয়। ইন এ ক্রিস্টাল, একটা ক্যালাসের মধ্যে। একটা ক্যালাসের মধ্যে যখন অনেকগুলো পরমাণু একসাথে যুক্ত থাকে, একটা ক্যালাসে অনেকগুলো পরমাণু যখন একসাথে যুক্ত থাকে, তখন প্রত্যেকটা পরমাণুর মধ্যে আবর্তনরত ইলেকট্রন তার পার্শ্ববর্তী পরমাণুর আবর্তনরত ইলেকট্রন থেকে সমপরিমাণ প্রভাব পায় না বলেই একই কক্ষপথে ঘুরতে থাকা বিভিন্ন পরমাণুর একই কক্ষপথের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির তারতম্য দেখা যায়। এই তারতম্যের কারণে শক্তি ব্যান্ড সৃষ্টি হয়। এটা হচ্ছে গত ক্লাসের পড়া, ঠিক আছে। সো একটা হচ্ছে যোজন ব্যান্ড। সো এটা হচ্ছে যোজন ব্যান্ডের ম্যাক্সিমাম এনার্জি আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ডের মিনিমাম এনার্জি। ওকে, সো যোজন ব্যান্ডের ম্যাক্সিমাম এনার্জি আর পরিবহন ব্যান্ডের মিনিমাম এনার্জির মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড। সো তুমি একটা জিনিস মনে রাখবা, তোমাকে যদি বলা হয় যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন, আর যোজন ব্যান্ডে কোন ইলেকট্রনগুলো থাকে, অবশ্যই যোজন ব্যান্ডে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো থাকবে। কথা বুঝতে পারছো? যোজন ব্যান্ডে কোন ইলেকট্রনগুলো থাকবে? যোজন ব্যান্ডে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো থাকবে। সো যোজন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে, ওই ইলেকট্রনগুলোকে যদি তুমি পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে যদি তুমি পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, তাহলে এই যে এখানে যে পরিমাণ এনার্জি গ্যাপ আছে, নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ এনার্জি গ্যাপ তোমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। এই যে এখানে যে পরিমাণ এনার্জি গ্যাপ দেখতে পাচ্ছ, ওই পরিমাণ এনার্জি যদি তুমি প্রোভাইড করতে পারো, যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনকে, দেখো যোজন ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনকে যদি পরিবহন ব্যান্ডে পাঠাইতে হয়, তাহলে এই যে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি তোমাকে কি করতে হবে? সরবরাহ করতে হবে। বুঝতে পারছো? যোজন ব্যান্ড থেকে যদি তোমাকে একটা ইলেকট্রন পরিবহন ব্যান্ডে পাঠাইতে হয়, তাহলে তোমাকে নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ শক্তি কি করতে হবে? সরবরাহ করতে হবে। তাহলে বুঝতে পারতেছো, নিষিদ্ধ ব্যান্ড যত বড় হবে, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন পাঠানো তত বেশি কষ্টসাধ্য হবে। কারণ নিষিদ্ধ ব্যান্ড মানে এনার্জি গ্যাপটা যত বড় হতে থাকবে, তোমার যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে তত বেশি পরিমাণ এনার্জি প্রোভাইড করা লাগবে। এবং এনার্জির কিছু সুনির্দিষ্ট মান থাকে, যে মানটা ক্রস করে ফেললে তুমি আর যোজন ব্যান্ডের ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবে না। কথা ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে কথা। এখন আমরা দেখব এই যে শক্তি ব্যান্ডটা, এই শক্তি ব্যান্ডটা তোমার পরিবাহীর ক্ষেত্রে কেমন হয়,
অপরিবাহীর ক্ষেত্রে কেমন হয় আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কেমন হয়। সো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পরিবহন ব্যান্ড যেটা যেটা তোমার পরিবহন ব্যান্ড, সেখানের মধ্যে সবসময় কি থাকবে, ওইখানে সবসময় মুক্ত ইলেকট্রন থাকবে। পরিবহন ব্যান্ডে সবসময় মুক্ত ইলেকট্রন থাকে। সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো গত ক্লাসের পড়া। সো পরিবহন ব্যান্ডে সবসময় কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। এই জিনিসটা সবাই একটু মেনে নাও যে পরিবহন ব্যান্ডে সবসময় কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। আর যে সকল পদার্থের পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকবে তারাই পরিবাহী। যে সকল পদার্থের পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা জানি কারেন্টের ফ্লো কেন হয়, মুক্ত ইলেকট্রন ফ্লো হইলেই কারেন্টের ফ্লো হয়। সো যে সকল পদার্থের পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকবে তারাই বেসিক্যালি কি করবে, তারাই বেসিক্যালি বিদ্যুৎ পরিবহন করবে। আচ্ছা, লাইভে এখন আমি দেখতে পাচ্ছি 91 পিপল। তোমরা একটা কাজ করো, তোমরা যারা যারা এখন ক্লাসে আছো তোমরা একটা কাজ করতে পারো, সবাই শেয়ার করে দিতে পারো ক্লাসটা, যাতে করে সবাই মোটামুটি ক্লাসটা দেখতে পাই। আমি জানি সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটার অনেকেরই চাহিদা রয়েছে, কারণ ম্যাক্সিমাম তারা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা আগে শেষ করে নাই। সো তোমরা ক্লাসটা যারা যারা ক্লাসটা এখন করছো 91 জন, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টরে কি থাকে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। সো আমরা এখন দেখব পরিবাহীর ক্ষেত্রে এই শক্তি ব্যান্ডের চিত্রটা কেমন হয়। তাহলে আসো লিখো পরিবাহী, পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। সো পরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড কেমন হয় দেখো। তো পরিবাহীতে অ্যাকচুয়ালি কি হয় দেখো, পরিবাহীতে তোমার এটা যদি প্লাস চার্জ হয়, পরিবাহীতে তোমার কি থাকে না, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তির গ্যাপ থাকে না। পরিবাহীতে তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি ডিফারেন্স থাকে না। দেখো এখানে কিন্তু এই পরিমাণ এনার্জি ডিফারেন্স আছে, এটা যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে, মানে একটা আদর্শ শক্তি ব্যান্ডের চিত্র। বাট পরিবাহীতে কি হয়, এই যে এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। সো পরিবাহীতে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কোনো শক্তির পার্থক্য থাকে না। দেখো এই ধরনের কোনো কিছু নাই, অথচ বরঞ্চ তারা কি করে, ওভারল্যাপ করে। দেখো এটা ওভারল্যাপ করে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে কি যোজন ব্যান্ড, এটা লিখে রাখো। এটা হচ্ছে যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাক্টিং ব্যান্ড। এটা হচ্ছে কন্ডাক্টিং ব্যান্ড। ওকে, সো দেখো এখানে কিন্তু কোনো এনার্জি ডিফারেন্স নাই, বরঞ্চ যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড কি করছে, এখানে ওভারল্যাপ করে ফেলছে। যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড কি করলো, ওভারল্যাপ করে ফেললো। পরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই বা এনার্জি গ্যাপ নাই, বরঞ্চ ওরা একে অপরকে কি করে, ওভারল্যাপ করে। সো এখানে লিখে রাখো ওভারল্যাপিং, ওভারল্যাপিং বিটুইন শর্টকাট লিখে রাখো যে ভিবি অ্যান্ড সিবি। সো ভিবি মানে হচ্ছে যোজন ব্যান্ড বা ভ্যালেন্স বন্ড, আর সিবি হচ্ছে কন্ডাক্টিং ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। তাহলে এটা হচ্ছে কি ওভারল্যাপ, মানে পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যে ভালোবাসা এত বেশি যে ওরা কি করছে, একটা আরেকটার উপর কি করে ফেলছে, ওভারল্যাপ করে ফেলছে। এখানে কোনো শক্তির পার্থক্য নাই। সো পরিবাহীর ক্ষেত্রে দেখো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড নিজেদের মধ্যে কি করছে, ওভারল্যাপ করছে। তাহলে দেখো লিখো এখানে কোনো এনার্জি গ্যাপ নেই, এখানে কোনো এনার্জি গ্যাপ বা শক্তির পার্থক্য থাকে না। ওকে, সো এই জিনিসটা লিখো যে পরিবাহীতে যোজন ব্যান্ড ও
পরিবহন ব্যান্ডের মাঝে কোনো শক্তির পার্থক্য তো থাকেই না বরং যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড যোজন ব্যান্ড দিয়ে ব্র্যাকেটে লিখে রাখো ভিবি মানে ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড মানে হলো কি কন্ডাক্টিং ব্যান্ড। ওকে, পরিবহন ব্যান্ড মানে হলো সিবি মানে কন্ডাক্টিং ব্যান্ড পরস্পর কি করে, পরস্পর ওভারল্যাপ করে। সো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড পরস্পর ওভারল্যাপ করাই এখানের মধ্যে এই ধরনের কোনো এনার্জি ডিফারেন্স নাই বা এনার্জি গ্যাপ নাই। সো এই এনার্জি গ্যাপ না থাকায় কি হয়, এখানে কোনো এনার্জি গ্যাপ বা শক্তির পার্থক্য নাই, অর্থাৎ ইজি ইজ অ্যাপ্রক্সিমেটলি টেন্ডস টু জিরো। ইজি মানে কি, ইজি মানে হলো এনার্জি গ্যাপ। তাহলে এখানের মধ্যে কোনো শক্তির পার্থক্য না থাকায় তোমার ইজি কি হয়, অ্যাপ্রক্সিমেটলি টেন্ডস টু জিরো হয়। মানে শক্তির পার্থক্যটা কিসের কাছাকাছি হয়, শক্তির পার্থক্যটা শূন্যের কাছাকাছি হয়, বিকজ দেয়ার ইজ নো এনার্জি গ্যাপ বিটুইন ব্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাক্টিং ব্যান্ড। সো দ্যাটস ওয়াই তাহলে তুমি কি করবা, দেখো যেহেতু এখানের মধ্যে কোনো শক্তির গ্যাপ নাই, তাহলে তুমি সহজেই যোজন ব্যান্ডে থাকা মুক্ত ইলেকট্রনগুলো কি করবে, দৌড়াই পরিবহন ব্যান্ডে চলে যাবে। কারণ তোমার যেহেতু কোনো শক্তির পার্থক্যই নাই, এই জন্য তোমাকে এক্সট্রা কোনো এনার্জি প্রোভাইড করে যোজন ব্যান্ডের ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে হবে না, ওরা এমনিতেই চলে যাবে, বিকজ দেয়ার ইজ নো এনার্জি ডিফারেন্স। কোনো শক্তির পার্থক্য না থাকায় ওরা এমনিতেই কি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে। তাহলে কি হয় দেখো, ওরা এমনিতেই কি হয়, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়। সো এইটা লিখে রাখো, এখানে লিখে রাখো, শক্তির পার্থক্য না থাকায় ইজি এনার্জি গ্যাপ জিরো হওয়ায় ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাইতে কোনো অতিরিক্ত শক্তি সরবরাহ করা লাগে না। ঠিক আছে, তাহলে দেখো এনার্জি গ্যাপ জিরো হওয়াতে ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে যদি তুমি পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, ব্যান্ডে যাইতে কোনো অতিরিক্ত শক্তি সরবরাহ করা লাগবে না। এই জন্য তাহলে দেখো যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যদি মুক্ত ইলেকট্রনগুলো চলে যায়, তাহলে এটা পরিবাহীর ক্ষেত্রে না, এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে। তাহলে পরিবহন ব্যান্ডে অসংখ্য কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। পরিবহন ব্যান্ডে কি থাকবে, অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে, বিকজ যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো তো একদম সহজেই উইদাউট এনি এনার্জি গ্যাপ ওরা কোথায় চলে যাচ্ছে, পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। এই জন্য পরিবহন ব্যান্ডে অসংখ্য কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। সো যাদের পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে তারাই তো পরিবহন করবে, রাইট? সো দেখো যাদের পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকবে তারাই বেসিক্যালি কি করে, পরিবহন করে। এই জন্য পরিবাহী হচ্ছে কি বিদ্যুতের উত্তম সুপরিবাহক। এই জন্য তোমার পরিবাহী হচ্ছে কি বিদ্যুতের উত্তম সুপরিবাহক, বিকজ যাদের অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে ওরাই তো কি করবে, ওরাই বিদ্যুৎ পরিবহন করবে। এই জন্য পরিবাহী বিদ্যুতের উত্তম সুপরিবাহক। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। ওকে, আর হচ্ছে স্ক্রিনশট তুলে নাও। এই জিনিসটা যদি সবাই বুঝতে পারো তাহলে স্ক্রিনশট তুলে নাও।
আর লেখা শেষ হলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কেমন হবে সেই জিনিসে চলে যাব। ওকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, ডাস্টারটা কই গেল, এই তো। আচ্ছা, সো এখন আমরা দেখব হচ্ছে অপরিবাহী মানে যারা বিদ্যুৎ পরিবহন করবে না তাদের ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কেমন হবে। তাহলে লিখো অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। এবার আমরা দেখব হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। সো লিখো, এবার লিখো হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। ওকে, এখন হচ্ছে অপরিবাহীর ক্ষেত্রে অপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। সো অপরিবাহীর ক্ষেত্রে কি হয় দেখো, অপরিবাহীর ক্ষেত্রে তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে কি অবস্থা হয় দেখো। সো যারা অপরিবাহীর ক্ষেত্রে দেখো, অপরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে ধরো যোজন ব্যান্ড, অপরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার যোজন ব্যান্ড। ওকে, এটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড, এটা হচ্ছে তোমার পরিবহন ব্যান্ড। সো এটা হচ্ছে যোজন ব্যান্ড, দেখো যোজন ব্যান্ড বা ভিবি মানে ভ্যালেন্স বন্ড, আর এটা হচ্ছে পরিবহন ব্যান্ড বা কন্ডাক্টিং বন্ড, পরিবহন ব্যান্ড বা কন্ডাক্টিং বন্ড। সো দেখো অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে কিন্তু গ্যাপটা অনেক বেশি, রাইট? অনেক বিশাল গ্যাপ, এনার্জি গ্যাপটা অনেক বেশি। কার ক্ষেত্রে? অপরিবাহীর ক্ষেত্রে। তাহলে দেখো অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যোজন ব্যান্ড, এটা হচ্ছে কি যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ভালো করে বুঝো, অপরিবাহীর ক্ষেত্রে এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। এখন দেখো অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা দেখো, বিশাল একটা এনার্জি গ্যাপ। দেখো এখানের মধ্যে বিশাল একটা এনার্জি গ্যাপ। সো এই বিশাল এনার্জি গ্যাপটা মোর দেন 15 ইলেকট্রন ভোল্ট। এই এনার্জি গ্যাপটা কত? এটা হচ্ছে এনার্জি গ্যাপ, ইজি লিখো, এনার্জি গ্যাপ লিখে রাখো, এনার্জি গ্যাপ। হোয়াট ইজ এনার্জি গ্যাপ? ইজ গ্রেটার দেন 15 ইলেকট্রন ভোল্ট। 15 ইলেকট্রন ভোল্ট ইজ এ হিউজ এনার্জি। ভালো করে বুঝো, অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপটা, এটা কিন্তু হিউজ, এটা হচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট। ওকে, সো এই জিনিসটা আগে লিখো, এখানে যে অপরিবাহীর ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা আমি মুছে দেই, এই জিনিসটার দরকার নাই। আচ্ছা সাউন্ড কি চলে গেছে? আচ্ছা দেখতেছি আমি, আচ্ছা এই জিনিসটা আমি মুছে দেই। না সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে দেখতে পাচ্ছি। না সাউন্ড ঠিক আছে, সাউন্ড যায় নাই। ওকে, দেখো অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে ওকে, তাহলে দেখো কি হয়, দেখো অপরিবাহীর ক্ষেত্রে যোজন ও পরিবহন ব্যান্ডের মাঝে, যোজন ব্যান্ড লিখিও এখানে ছোট করে যোজন ব্যান্ড লিখে রাখো। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য অনেক বেশি হয়। সো অনেক বেশি বলতে এটা ইজি যেখানে ইজ গ্রেটার দেন 15 ইলেকট্রন ভোল্ট। সো এই শক্তির পার্থক্যটা এতই বেশি যে তুমি এই পরিমাণ শক্তি সরবরাহ করে কি করতে পারবে না, এখান থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাতে পারবে না। অপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপটা এত বেশি হয় যে তুমি ইলেকট্রনকে এখান থেকে কোথায় পাঠাতে পারবে না, যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠানো পসিবল হয় না। সো 15 ইলেকট্রন ভোল্ট ইজ হিউজ এনার্জি। সো এখানে তোমার 15 ইলেকট্রন ভোল্টের চাইতে বেশি, এটা অ্যাকচুয়ালি 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে কি আপ ডাউন করে, এনার্জি গ্যাপটা
অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপটা, এটা 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মধ্যে উঠানামা করে। সো তখন অ্যাকচুয়ালি কি হয়, তখন তুমি এই পরিমাণ এনার্জি প্রোভাইড করে, এনার্জি গ্যাপের সমপরিমাণ, নিষিদ্ধ ব্যান্ডের সমপরিমাণ এনার্জি প্রোভাইড করে তুমি একটা ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবে না। কিসের ক্ষেত্রে? অপরিবাহীর ক্ষেত্রে। সো দেখা যায় মোস্ট অফ দ্য টাইম অপরিবাহীর পরিবহন ব্যান্ড কি থাকে? খালি থাকে। তো এই জন্য অপরিবাহীর পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না বলেই অপরিবাহী কোনো বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কারণ যার পরিবহন ব্যান্ডে ইলেকট্রনই নাই, যার পরিবহন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন নাই, সে কি করে পরিবহন করবে? সে পরিবহন করতে পারবে না। সোজা কথায় কেন পারবে না? বিকজ অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা অনেক বেশি হওয়াতে তুমি এনার্জি গ্যাপের সমপরিমাণ এনার্জি প্রোভাইড করে যোজন ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবা না। সো দ্যাটস ওয়াই অপরিবাহীর পরিবহন ব্যান্ড কি থাকবে? ফাঁকা থাকবে। অপরিবাহীর পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকবে না। সো দ্যাটস ওয়াই অপরিবাহী কখনো বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। ওকে, সো লিখো, লিখো অনেক বেশি হয় ফলে ফলে ইলেকট্রনকে যোজন ব্যান্ড থেকে কোথায় পাঠাতে? পরিবহন ব্যান্ডে পাঠাতে। যোজন ব্যান্ড থেকে কোথায় পাঠাতে? পরিবহন ব্যান্ডে পাঠাতে উচ্চ শক্তির প্রয়োজন হয়। উচ্চ শক্তির প্রয়োজন হয়। ভালো করে বুঝো। ফলে ইলেকট্রনকে তুমি যদি যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে পাঠাইতে চাও, উচ্চতর শক্তির প্রয়োজন হয়। তো আরেকটা পয়েন্টে লিখো, এই পরিমাণ উচ্চ শক্তি সরবরাহ করা সম্ভব হয় না বলেই অপরিবাহীতে কি থাকে না? পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। অপরিবাহীতে পরিবহন ব্যান্ডে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। সো দেখো, এই পরিমাণ শক্তি, উচ্চ শক্তি সরবরাহ করা সম্ভব কখনোই হবে না। সো দ্যাটস ওয়াই অপরিবাহীতে কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। এই জন্য এরা বিদ্যুৎ পরিবহন করবে না। এই জন্য এরা কি করবে না? বিদ্যুৎ পরিবহন করবে না। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। সো এই হচ্ছে কথা। অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এটা অ্যাবাউট 15 ইলেকট্রন ভোল্ট। অপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপ, এটা হচ্ছে অ্যাবাউট 15 ইলেকট্রন ভোল্ট। সো এই পরিমাণ এনার্জি প্রোভাইড করে তুমি যোজন ব্যান্ডের ইলেকট্রনকে কখনোই পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবে না। এই কারণে অপরিবাহীর পরিবহন ব্যান্ডটা কি থাকবে? প্রায় সময় খালি থাকবে। প্রায় সময় না, মোস্ট অফ দ্য টাইম, ম্যাক্সিমাম টাইম এটা খালিই থাকে। সো এই জন্য অপরিবাহী কি করতে পারে না? বিদ্যুৎ পরিবহন করতে পারে না। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানো? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা দেখব অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। তাহলে আসো, এখন আমরা দেখব হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। অর্ধপরিবাহী। ওকে, এখন লিখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। সো এখন আমরা শিখব অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ডটা কেমন হয়। দেখো, সো লিখো, আমি এখান থেকে কিছু জিনিস মুছি। প্রথমত এই জিনিসটা একটু মুছি। ওকে, আচ্ছা, এই জিনিসটা একটু মুছে দেই। সো অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকাই, তাহলে দেখো কি হবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি আমি চিত্রটা আঁকাই, তাহলে হবে জাস্ট এরকম, যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার
যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে এনার্জি ডিফারেন্স থাকে, বাট সেটা খুবই কম। ঠিক আছে, তাহলে লিখো এটা হচ্ছে কি যোজন ব্যান্ড, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে ভিবি। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি একদম আস্তে 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 ঠান্ডা মাথায় তোমাদেরকে পড়াবো, যাতে প্রত্যেকটা লাইন তোমরা বুঝে যাও। কারণ এই লাইনগুলো যদি আমি তাড়াতাড়ি পড়ায় চলে যাই তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। বিকজ আমি আবারও বলছি, এই চ্যাপ্টারের মধ্যে তোমার থিওরি বেশি, থিওরিগুলো যদি ভালো করে না বুঝো তুমি কখনোই সেমিকন্ডাক্টর বুঝবে না। সো দেখো, তাহলে দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে এনার্জি গ্যাপ থাকে, বাট সেটা পরিবাহীর চাইতে বেশি কিন্তু অপরিবাহীর চাইতে কি কম। সো দেখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপটা খুবই কম, এনার্জি গ্যাপটা খুবই কম। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ, এই যে এনার্জি গ্যাপটা খুবই 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 কম। তো লিখো এটাই হচ্ছে এনার্জি গ্যাপ, এটাই হচ্ছে কি এনার্জি গ্যাপ, যেটা নিষিদ্ধ ব্যান্ড বলা হয় সেটা, এটা হচ্ছে কি এনার্জি গ্যাপ। সো এনার্জি গ্যাপটা দেখো, এনার্জি গ্যাপটা তোমার 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের মধ্যে ওঠানামা করে। সো আবার বলতেছি, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এটা 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের মধ্যে ওঠানামা করবে। তাহলে এটা একটু লিখো, এখানে লিখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এখানে লিখো অপরিবাহীটাই কি বানাই দাও, অর্ধপরিবাহী বানাই দাও। লিখো অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য 0.7 ইলেকট্রন ভোল্ট থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট এর মধ্যে থাকে, এর মধ্যে থাকে। অর্থাৎ এনার্জি গ্যাপ ইজ নট লেস অর ইকুয়াল কত 1.1 ইলেকট্রন ভোল্ট, মানে এনার্জি গ্যাপটা 1.1 থাকবে বা এর চাইতে কম থাকবে। এনার্জি গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট থাকবে অথবা এর চাইতে কম থাকবে। ওকে, এনার্জি গ্যাপটা কি থাকবে, এনার্জি গ্যাপটা 1.1 ইলেকট্রন ভোল্ট থাকবে বা এর চাইতে কম থাকবে। সো লিখো এই পরিমাণ শক্তি সরবরাহ করাই যায়। ঠিক আছে, এই পরিমাণ শক্তি সরবরাহ করা, এই পরিমাণ শক্তি সরবরাহ করা হলে, এই পরিমাণ শক্তি সরবরাহ করা হলে, মানে এই পরিমাণ শক্তি, এই যে 1.1 ইলেকট্রন ভোল্ট দেখো 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট, এনার্জি গ্যাপটা কত, এনার্জি গ্যাপটা হচ্ছে 0.7 থেকে কত 1.1 ইলেকট্রন ভোল্ট, 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। সো এই পরিমাণ শক্তি তুমি সরবরাহ করতেই পারো, মানে এটা এত বেশি না। ঠিক আছে, এটা সরবরাহ করাই যায়। সো এই পরিমাণ শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রনগুলা এখানে থাকা যোজন ব্যান্ডে থাকা যে ইলেকট্রনগুলো রয়েছে যোজন ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো লাফ দিয়ে দিয়ে কোথায় উঠে যাবে, পরিবহন ব্যান্ডে উঠে যাবে। এই পরিমাণ শক্তি যদি তুমি সরবরাহ করো, শক্তি সরবরাহটা কিভাবে করা হয়, তাপমাত্রা বাড়িয়ে অথবা এক্সটার্নাল কোনো এনার্জি, এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে। সো ব্র্যাকেটে লিখে রাখো তাপমাত্রা বাড়িয়ে শক্তি কিভাবে সরবরাহ করা হয়। দেখো ব্র্যাকেটে লিখে রাখো তাপমাত্রা বাড়িয়ে বা এক্সটার্নাল কোনো এনার্জি, এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, এই পরিমাণ শক্তি সরবরাহ করা হলে তাহলে তুমি এই পরিমাণ শক্তি কিভাবে সরবরাহ করবা, হয়তো তুমি তাপমাত্রা বাড়াবা অথবা তুমি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করবা। তো তুমি যদি সামান্য তাপমাত্রা বাড়াও, কোথায়, সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহীতে তুমি যদি সামান্য তাপমাত্রা বাড়াও বা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে ইলেকট্রনগুলো কি হবে, ইলেকট্রনগুলো জাম্প দিয়ে দিয়ে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে উঠে যাবে। তাহলে লিখো এই পরিমাণ শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন জাম্প করে যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়।
তখন তাহলে ইলেকট্রন যদি জাম্প করে, তুমি এই অবস্থায় যদি আউটওয়ার্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করো অথবা সামান্য পরিমাণ যদি তুমি টেম্পারেচার বাড়াই দাও, তাহলে অর্ধপরিবাহীতে থাকা যোজন ইলেকট্রনগুলো কোথায় চলে যাবে? পরিবহন ব্যান্ডে চলে যাবে। তখন তোমার পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। তখন পরিবহন ব্যান্ডে কি সৃষ্টি হবে? অসংখ্য তোমার মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। তখন লিখো, তখন পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন কি হয়? সৃষ্টি হয়। তখন পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। এবং যখন তুমি তাহলে চিন্তা করে দেখো, তুমি যখন সেমিকন্ডাক্টর বা যখন একটা অর্ধপরিবাহীকে সামান্য পরিমাণ টেম্পারেচার দিচ্ছ, তখন তোমার যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কোথায় চলে যাচ্ছে? পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। তখন তোমার পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। তখন এই অর্ধপরিবাহীটা কিসের মতো আচরণ করবে? পরিবাহীর মতো আচরণ করবে। লিখো, মুক্ত ইলেকট্রন, অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। তখন পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। বিকজ এই যে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কই যাচ্ছে? পরিবহন ব্যান্ডে যাচ্ছে। তো অর্থাৎ অর্ধপরিবাহীটি তখন বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়। বিকজ তার যোজন ব্যান্ডে, তার পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। সো যার পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকবে সেই তো বিদ্যুৎ পরিবহন করবে, রাইট? তাহলে তুমি যদি সামান্য পরিমাণ এক্সটার্নাল এনার্জি বা একটা আউটওয়ার্ড ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলে কি হচ্ছে? যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যাচ্ছে। তখন পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হচ্ছে। কোথায়? অর্ধপরিবাহীতে, সেমিকন্ডাক্টরে। তখন সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টর বা পরিবাহীর মতো আচরণ করতেছে। ওকে, তখন অর্ধপরিবাহীটি বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয় এবং পরিবাহীর মতো আচরণ করে। বুঝতে পারছো কিনা জানাও? এই জিনিসটা একদম সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে কিনা জানাও? প্রত্যেকটা লাইন আমি একদম আস্তে আস্তে বলতেছি, যাতে করে তোমাদের সবার মাথায় লাইনগুলো গেঁথে যায়, ঠিক আছে? এবং পরিবাহীর মতো আচরণ করতে শুরু করে। এবং পরিবাহীর মতো কি করে? আচরণ করতে শুরু করে। সো এটার মানে হলো, তাপমাত্রা বাড়াইলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। উচ্চ তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো পরিবাহীর মতো আচরণ করে। সো এই লাইনটা লিখে রাখো, যে উচ্চ তাপমাত্রায়, একটা লাইন লিখে রাখো, লাইনটা একটু লিখে রাখো। আমি চাইলে অনেক স্পিডে ক্লাসটা নিয়ে নিতে পারতাম। অনেকে বলতেছো যে স্পিড বাড়াইতে, অনেকে না একজন বলতেছো, এইচএসসি ক্যান্ডিডেট, তুমি বলতেছো স্পিড বাড়াইতে। আমি স্পিড বাড়াইলে এমনভাবে বলবো যে তুমিও ধরতে পারবে না। বাট আমি চাচ্ছি এখানে যারা যারা ক্লাস করতেছো সবাই তো আর স্পিডে ধরতে পারে না। সো আমি চাচ্ছি মেজরিটি স্পিডে ধরতে পারে না। এই জন্য আমি প্রত্যেকটা জিনিস, যেহেতু এগুলো থিওরিটিক্যাল জিনিস আর পাশাপাশি হচ্ছে এগুলো ডেসক্রিপটিভ জিনিস, তো এই জিনিসগুলো আমাকে একটু ভেঙে বলতে হবে, যাতে সবার মাথায় এটা ক্যাচ করতে পারে। সবাই এই সেমিকন্ডাক্টর নামক যে কঠিন জিনিসটা সবার কাছে কঠিন মনে হচ্ছে, এই জিনিসটা যাতে সবাই আমার ক্লাস করার পর সবার কাছে কি মনে হয়? একদম সোজা মনে হয়। সো এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সো এইখান থেকে আমরা চাইলে দুইটা সিদ্ধান্ত নিতে পারি। লিখো যে উচ্চ তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বেড়ে যায় এবং তখন এটি কন্ডাক্টরের মতো আচরণ করে। সবার ক্লিয়ার কিনা বলেন? সবাই এই জিনিসগুলো বুঝতে পারছেন কিনা একটু জানান। এরপরে আমি নেক্সট পড়াতে চলে যাব। ওকে, সবাই বুঝতে পারছো কিনা একটু বলো, তাহলে আমি নেক্সট পড়াতে চলে যাই।
এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো। ওকে, সো এটাই হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে শক্তি ব্যান্ড। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো। ওকে, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব সেমিকন্ডাক্টরগুলো অ্যাকচুয়ালি কিভাবে থাকে। সো যেগুলো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, যেগুলা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কোনগুলা, পর্যায় সারণীর যেই চতুর্থ পর্যায়ের যে মৌলগুলো রয়েছে যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। সো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে কে কে রয়েছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। সো এখানের মধ্যে জার্মেনিয়ামকে কি বলা হয়, আদর্শ সেমিকন্ডাক্টর বলা হয়। সো লিখো, জার্মেনিয়াম হলো বহুল ব্যবহৃত একটা আদর্শ সেমিকন্ডাক্টর। লিখো, জার্মেনিয়াম হলো বহুল ব্যবহৃত একটি আদর্শ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো, জার্মেনিয়াম হলো একটা বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টর। সো এই আদর্শ সেমিকন্ডাক্টরের গঠনটা কি সেটা আমাদের একটু জানতে হবে। এই যে জার্মেনিয়াম হচ্ছে একটা বহুল ব্যবহৃত আদর্শ সেমিকন্ডাক্টর, সো এই আদর্শ সেমিকন্ডাক্টরের গঠনটা আমাদেরকে একটু জানা লাগবে। এই আদর্শ সেমিকন্ডাক্টরের গঠনটা আমাদের একটু জানা লাগবে। সো জার্মেনিয়ামের লাস্ট কক্ষপথে, পর্যায় সারণী খুলে দেখবা যে জার্মেনিয়ামের লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে। কয়টা, 4টা ইলেকট্রন থাকে। সো জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা। সো এটা একটু লিখো যে জার্মেনিয়ামের এটা হচ্ছে কি, এটা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে 4টি কি রয়েছে, 4টি যোজন ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। সো জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে কয়টা যোজন ইলেকট্রন রয়েছে, 4টা। এখন তাহলে আমি যদি জার্মেনিয়ামের যোজ্যতা স্তরটা আঁকি তাহলে দেখো কেমন হবে। এই যে এটা হচ্ছে ধরো একটা জার্মেনিয়াম, এটা হচ্ছে ধরো একটা জার্মেনিয়াম, এটা হচ্ছে জিই মানে হচ্ছে কি জার্মেনিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে জার্মেনিয়াম। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন, 4টা। তাহলে দেখো এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। সো এই জার্মেনিয়ামের যোজ্যতা স্তরে 4টা যোজন ইলেকট্রন আছে। এখন বলো, 4টা যোজন ইলেকট্রন দিয়ে কি কোনো পরমাণু স্টেবল হইতে পারে? প্রত্যেকটা পরমাণু, এই পৃথিবীতে প্রত্যেকটা পরমাণু কি হতে চাই, প্রকৃতির একটা নিয়ম হচ্ছে স্টেবিলিটি বা সুস্থিত অবস্থা। সো এই পৃথিবী পৃষ্ঠে বা এই পৃথিবীতে বা এই মহাবিশ্বে প্রত্যেকটা পরমাণু, প্রত্যেকটা পার্টিকেল কি হতে চাই, সুস্থিত হতে চাই। প্রত্যেকটা পার্টিকেল কি হতে চাই, সুস্থিত হতে চাই। তাহলে ঠিক সেমভাবে এই জার্মেনিয়ামটাও সুস্থিত হতে চাইবে। তাহলে এখন জার্মেনিয়াম তার লাস্ট কক্ষপথে বা তার যোজ্যতা স্তরে 4টে ইলেকট্রন দিয়ে তো কখনো সুস্থিত হতে পারবে না। সুস্থিত হওয়ার জন্য তাকে কি করতে হবে, সুস্থিত হওয়ার জন্য তার অষ্টক ফিল আপ করতে হবে। সুস্থিত হওয়ার জন্য তার লাস্ট কক্ষপথে কমপক্ষে 8টা ইলেকট্রন লাগবে। সো তার লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে তাহলেই সে কি হতে পারবে, তাহলেই সে সুস্থিত হতে পারবে, আদারওয়াইজ পারবে না। জিনিসটা বুঝতে পারছো? সো জার্মেনিয়ামটা কি হতে চাইবে, জার্মেনিয়ামটা সুস্থিত হতে চাইবে। তাহলে লিখো 4টা যোজন ইলেকট্রন রয়েছে। এই 4টি যোজন ইলেকট্রন দ্বারা এটা মুছে দেই আমি, এই 4টি যোজন ইলেকট্রন দ্বারা সে কি না, সে স্টেবল না। স্টেবল তখনই হবে যখন
তার যোজ্যতা স্তরে, যখন তার যোজ্যতা স্তরে অষ্টক পূর্ণ হবে, যখন তার যোজ্যতা স্তরের অষ্টক পূর্ণ হবে। তাহলে দেখো স্টেবল কখন হবে? যখন তার যোজ্যতা স্তরে কি হবে? যখন তার যোজ্যতা স্তরে অষ্টক পূর্ণ হবে। এখন বলো, যোজ্যতা স্তরে অষ্টক ফিল আপ করার জন্য তাহলে কি করবে? তাহলে তার নিশ্চয়ই আরও 4টা ইলেকট্রন লাগবে। সো জার্মেনিয়াম তখন কি করে দেখো, তখন জার্মেনিয়াম তার আশেপাশের 4টি জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গঠন করে অষ্টক ফিল আপ করে। সমযোজী বন্ধন গঠন করে অষ্টক পূর্ণ করে। তাহলে দেখো তখন এই জার্মেনিয়ামটা কি করবে? তার আশেপাশের আরও 4টা জার্মেনিয়ামকে খুঁজে নিবে এবং আরও 4টা জার্মেনিয়ামকে খুঁজে নিয়ে দেখো সমযোজী বন্ধন গঠন করবে। তার আশেপাশের আরও 4টা জার্মেনিয়ামকে খুঁজে নিয়ে কি করবে? সমযোজী বন্ধন গঠন করে অষ্টক পূর্ণ করবে। তখন জার্মেনিয়াম তার আশেপাশের আরও 4টা জার্মেনিয়ামকে খুঁজে নিল এবং এই জার্মেনিয়ামগুলোরও লাস্ট কক্ষপথে কয়টা করে ইলেকট্রন রয়েছে? 4টা করে। এই জার্মেনিয়ামেরও লাস্ট কক্ষপথে দেখো 1টা 2টা 3টা, আরেকটা কোথায় যাবে? আরেকটা এই জার্মেনিয়ামটার সাথে কি করবে? শেয়ার করবে 4টা। ঠিক আছে, তাহলে এই জার্মেনিয়ামের কয়টা? 1টা 2টা 3টা, তাহলে আরেকটা এই জার্মেনিয়ামকে, যে মাঝখানের জার্মেনিয়ামকে সে শেয়ার করে দিল। সো এখন দেখো এই জার্মেনিয়ামেরও কয়টা? 1টা 2টা 3টা, এই যে 4টা। এই জার্মেনিয়ামেরও কয়টা? 4টা। তাহলে দেখো 1টা 2টা 3টা এবং কয়টা? 4টা। সো দেখো এখানে যেটা বেসিক্যালি হলো সেটা হচ্ছে এই জার্মেনিয়ামটা তার চারপাশের জার্মেনিয়াম পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে তার লাস্ট কক্ষপথে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ইলেকট্রন ফিল আপ করে নিয়ে এই জার্মেনিয়ামটা কি হয়ে গেল? স্টেবল হয়ে গেল। এভাবে প্রত্যেকটা জার্মেনিয়াম তাদের আশেপাশে আরও 4টা জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গঠনের করার মাধ্যমে অষ্টক ফিল আপ করে কি হয়ে যায়? স্টেবল হয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা? দেখো আবার বলতেছি, একটা জার্মেনিয়ামের লাস্ট কক্ষপথে 4টা যোজন ইলেকট্রন থাকে। এই 4টা যোজন ইলেকট্রন দ্বারা সে কি না? সে ব্যালেন্সড না। তার ব্যালেন্স হওয়ার জন্য বা তাকে স্টেবল হওয়ার জন্য তার আরও 4টা যোজন ইলেকট্রন দরকার। তো সে তখন কি করবে? এই জার্মেনিয়ামটা তার আশেপাশের 4টা জার্মেনিয়াম থেকে একটা করে ইলেকট্রন, টোটাল 4টা জার্মেনিয়াম থেকে 4টে ইলেকট্রন শেয়ার নিয়ে সে কি করলো? তার লাস্ট কক্ষপথে তার যোজ্যতা স্তরে অষ্টক ফিল আপ করে কি হলো? স্টেবল হলো। এভাবে এই জার্মেনিয়ামটাও কি করবে? তার চারপাশের 4টে ইলেকট্রন থেকে অষ্টক ফিল আপ করে সুস্থিত হবে। এই জার্মেনিয়ামটাও তার চারপাশের 4টে ইলেকট্রন থেকে অষ্টক ফিল আপ করে সুস্থিত হবে। এই জার্মেনিয়ামটাও তার চারপাশের 4টে ইলেকট্রন থেকে অষ্টক ফিল আপ করে সুস্থিত হবে। অর্থাৎ প্রত্যেকটা জার্মেনিয়াম তার আশেপাশের 4টা জার্মেনিয়াম থেকে অষ্টক ফিল আপ করে সুস্থিত হয়। এই জিনিসটা বুঝছো কিনা বলো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? মুনতাহা রহমান তনু লিখেছ সাউন্ড নাই, নেট প্রবলেম হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে। আই থিঙ্ক তোমার প্রবলেম হচ্ছে। সো তুমি বের হয়ে আরেকটু জয়েন করো, তাহলে দেখবা ঠিক হয়ে গেছে। ওকে, আই থিঙ্ক সব কিছু ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তখন জার্মেনিয়াম তার আশেপাশে 4টা জার্মেনিয়ামের সাথে সমযোজী বন্ধন গঠন করে অষ্টক পূর্ণ করে। এভাবে প্রত্যেকটি জার্মেনিয়াম লিখো, এভাবে প্রত্যেকটি জার্মেনিয়াম তাদের আশেপাশের জার্মেনিয়াম থেকে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে অষ্টক পূর্ণ করে, দেখো অষ্টক পূর্ণ করে কি হয়? সুস্থিত হয়।
সো দেখো এভাবে প্রত্যেকটা জার্মেনিয়াম তাদের আশেপাশের জার্মেনিয়াম থেকে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে অষ্টক পূর্ণ করে কি হচ্ছে, সুস্থিত হচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা বন্ধন এখানে স্টেবল হয়ে গেল না? তাহলে দেখো এভাবে প্রত্যেকটা জার্মেনিয়াম একটা আরেকটার সাথে লেগে থাকবে। সো এইভাবে তাহলে দেখো এই যে অষ্টক পূর্ণ করে সুস্থিত হইল, এইভাবে একটা জার্মেনিয়াম তার পার্শ্ববর্তী জার্মেনিয়ামের সাথে এভাবে দেখো অসংখ্য জার্মেনিয়াম কিন্তু এখানে যুক্ত আছে। সো এইভাবে ওরা আসলে কি সেমিকন্ডাক্টর কখনো একটা বিচ্ছিন্ন পরমাণু হিসেবে থাকে না, ওরা আসলে একটা ক্যালাসের মতো গঠন সৃষ্টি করে থাকে। অর্থাৎ জার্মেনিয়াম পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করে একটি ক্যালাসের মতো একটি ক্যালাস সৃষ্টি করে অবস্থান করে, অর্থাৎ এভাবে প্রত্যেকটা জার্মেনিয়াম, এই যে এখানেও অনেকগুলো জার্মেনিয়াম, এখানেও জার্মেনিয়াম, এভাবে অনেকগুলো জার্মেনিয়াম পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করে, একটা ক্যালাস গঠন করে। এভাবে সেমিকন্ডাক্টরটা একটা ক্যালাসের মতো অবস্থান করে থাকবে। তো ঠিক আছে, সো এই হচ্ছে কথা। অর্থাৎ সেমিকন্ডাক্টর পরমাণুগুলো কখনো বিচ্ছিন্ন অবস্থায় থাকে না, ক্যালাসের মধ্যে অবস্থান করে। সো ক্যালাস হচ্ছে কি, একটা সুশৃঙ্খলভাবে সাজানো একটা অবস্থা। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসগুলো সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো কিনা জানো, ঠিক আছে, এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো কিনা একটু জানো। ওকে, আশা করি বুঝতে পারছো। সো একজন জিজ্ঞেস করছো ক্যালাস কি, ক্যালাসের সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি। সো লিখো ক্যালাসের সংজ্ঞাটা লিখো, ক্যালাসের সংজ্ঞাটা লিখো। যে পদার্থে, ক্যালাসের সংজ্ঞাটা লিখো, যে পদার্থে অণু বা পরমাণুগুলো একটি সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে, যে পদার্থে অণু বা পরমাণুগুলো একটা সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকে সেটাকে বলা হয় কি, ক্যালাস। তাকেই ক্যালাস বলে। তাহলে দেখো যে পদার্থে অণু বা পরমাণুগুলো একটা সুনির্দিষ্ট প্যাটার্নে সজ্জিত থাকবে তাদেরকে বলা হয় কি, ক্যালাস। ওকে, তাদেরকে কি বলে, তাদেরকে ক্যালাস বলা হয়। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সেমিকন্ডাক্টরের যোজন ব্যান্ডটা ফিল আপ থাকে, পরিবহন ব্যান্ড কি থাকে, খালি থাকে। কিন্তু যদি তুমি সামান্য পরিমাণ তাপমাত্রা বাড়াও তাহলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনটাকে কোথায় নেওয়া যায়, পরিবহন ব্যান্ডে নেওয়া যায়। তখন সেমিকন্ডাক্টরটা কন্ডাক্টরের মতো কাজ করে। তাহলে তোমাকে যদি সেমিকন্ডাক্টরের সংজ্ঞা লিখতে বলে, তুমি দুই ধরনের সংজ্ঞা দিতে পারো। গত ক্লাসে একটা সংজ্ঞা দিছিলাম, তোমরা ওইটাও দিতে পারো, যে সকল পদার্থের আপেক্ষিক রোধ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি তারা সেমিকন্ডাক্টর, এভাবে বলতে পারো। অথবা একটু আগে দেখালাম সেমিকন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক, যে সকল পদার্থের মধ্যে যোজন ব্যান্ড ফিল আপ থাকে কিন্তু পরিবহন ব্যান্ড কি থাকে, খালি থাকে। যে সকল পদার্থের যোজন ব্যান্ড ফিল আপ থাকে কিন্তু পরিবহন ব্যান্ড কি থাকে, খালি থাকে। এবং সামান্য পরিমাণ তুমি যদি তাপমাত্রা দাও অথবা আউটওয়ার্ড কোনো ফোর্স অ্যাপ্লাই করো তাহলে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে কোথায় নিয়ে যাওয়া যায়, পরিবহন ব্যান্ডে নিয়ে যাওয়া যায়। তখন তাদেরকে কি বলে, সেমিকন্ডাক্টর বলে।
ওকে, তাদেরকে তখন কি বলে? সেমিকন্ডাক্টর বলে। তাহলে দেখো, তাহলে এখন আমরা লিখব সেমিকন্ডাক্টরের কিছু বৈশিষ্ট্য। এখন লিখো সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে পরশু সোমবার নেক্সট ক্লাস ঠিক 10টায়, সোমবার নেক্সট ক্লাস ঠিক 10টায়। ওকে, সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য লিখো সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য, সেমিকন্ডাক্টরের ওকে, সেমিকন্ডাক্টরের কি বৈশিষ্ট্য? লিখো সেমিকন্ডাক্টরের কি বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্যটা লিখো। 1 নাম্বার বৈশিষ্ট্যটা লিখো, আপেক্ষিক রোধ হচ্ছে এর আপেক্ষিক রোধ tan ইনভার্স 4 ওহম মিটার। তাহলে সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ কত? সেমিকন্ডাক্টরের আপেক্ষিক রোধ হচ্ছে tan ইনভার্স 4 ওহম মিটার। এটা খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না। এই আপেক্ষিক রোধটা পরিবাহীর আপেক্ষিক রোধের চাইতে বেশি, কিন্তু অপরিবাহীর আপেক্ষিক রোধের চাইতে কম। সো এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রথম বৈশিষ্ট্য। ওকে, সেকেন্ড বৈশিষ্ট্য লিখো, এতে ভেজাল মেশালে, ভেজাল বা অপদ্রব্য মেশালে পরিবাহিতা বৃদ্ধি পায়। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে তুমি যদি ভেজাল মেশাও বা ভেজাল হিসেবে কোনো অপদ্রব্য মেশাও, তখন ওই সেমিকন্ডাক্টরের পরিবাহিতা অনেক বৃদ্ধি পাবে। তার মানে তুমি যদি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসে যদি ভেজাল মিশাই দাও, তাহলে ওই সেমিকন্ডাক্টরটা কি করবে? কন্ডাক্টর হিসেবে আচরণ করবে। সো এই জিনিসটা নিয়ে আমরা বিশদভাবে পড়ব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আপাতত এতটুকু জেনে রাখো যে একটা সেমিকন্ডাক্টর ক্যালাসের মধ্যে তুমি যদি ভেজাল বা অপদ্রব্য মেশাও, তখন ওই সেমিকন্ডাক্টর ক্যালাসটা কিসের মতো কাজ করবে? পরিবাহীর মতো কাজ করবে, এটার পরিবাহিতা বৃদ্ধি পাবে। সো এই প্রসেসটাকে বলা হয় ডোপায়ন বা ডোপিং করা, ঠিক আছে? সো এটাও একটু লিখে রাখো, সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানোকে ডোপিং বা ডোপায়ন বলে। লিখে রাখো সেমি কন্ডাক্টরে ভেজাল মেশানোকে ডোপায়ন বা ডোপিং করা বলে, ঠিক আছে? তাহলে সেমিকন্ডাক্টরে ভেজাল মেশানোকে কি বলে? ডোপায়ন বা ডোপিং করা বলে। ওকে, সো এই জিনিসগুলো আমরা আরো পরবর্তী ক্লাসে আরো বিশদভাবে আলোচনা করব। এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আরো বিশদভাবে আলোচনা করব। আমরা 3 নাম্বার পয়েন্ট দেখি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট তাপমাত্রা পাল্লা পর্যন্ত সেমিকন্ডাক্টরের রোধ, সেমিকন্ডাক্টরের রোধ কমে যায় এবং পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়, ঠিক আছে? সো এখন দেখো এই পয়েন্টের মানে কি। দেখো এখানে কি বলছে, যে তাপমাত্রা বৃদ্ধি করলে, ভালো করে বুঝো, তাপমাত্রা বৃদ্ধি করলে একটা সেমিকন্ডাক্টরের কি হচ্ছে? রোধ কমে যাচ্ছে। তাপমাত্রার একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত সেমিকন্ডাক্টরের রোধ কমে যাচ্ছে, কিন্তু পরিবাহিতা কি হচ্ছে? পরিবাহিতা অনেক গুণে বেড়ে যাচ্ছে। ভালো করে বুঝো, তাপমাত্রা বৃদ্ধি করলে একটি নির্দিষ্ট তাপমাত্রা পাল্লা পর্যন্ত সেমিকন্ডাক্টরের রোধ কমে যায় এবং পরিবাহিতা বহুগুণে বেড়ে যায়। এই জিনিসটা দেখো তো, এই জিনিসটা
পরিবাহীর সম্পূর্ণ বিপরীত না? একটা পরিবাহীতে কি হতো, একটা পরিবাহীতে যখন পরিবাহীতে যখন কারেন্ট পাস হতো তখন পরিবাহীর মধ্যে যে অণুপরমাণুগুলো ছিল ওই অণুপরমাণুগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করতো, পরিবাহীর তাপমাত্রা বেড়ে যেত এবং অণুপরমাণুগুলো সংঘর্ষের কারণে ইলেকট্রনের গতিটা আপাতভাবে বাধাগ্রস্ত হতো। সো পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বেড়ে যেত, প্রবাহ কমে যেত। বাট এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে একটা নির্দিষ্ট তাপমাত্রার পাল্লা পর্যন্ত সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, রোধ কমে যায় এবং পরিবাহিতা অর্থাৎ তড়িৎ পরিবহন করার সক্ষমতা বহুগুণে বেড়ে যায়। এটার কারণটা কি? সো এটার কারণটা একটু আগে আমি ব্যান্ড এনার্জি বা এনার্জি ব্যান্ড দিয়ে ব্যান্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করছি। সো এটার কারণটা হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্যে বেসিক্যালি কি থাকে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা কত থাকে? এনার্জি গ্যাপ থাকে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা থাকে 0.7 ইলেকট্রন ভোল্ট থেকে 1.1 ইলেকট্রন ভোল্টের মতো। এটা হচ্ছে তোমার ভ্যালেন্স বন্ড বা যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড। ওকে, দেখো এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাক্টিং ব্যান্ড বা পরিবহন ব্যান্ড। সো দেখো তুমি যদি এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করো, এখানে যোজন ব্যান্ডে কি থাকবে, ইলেকট্রন থাকবে। যেমন জার্মেনিয়ামের যোজন ব্যান্ডে কয়টা ইলেকট্রন? 4টা। সো জার্মেনিয়ামের যোজন ব্যান্ডে 4টা ইলেকট্রন থাকবে। সো তুমি যদি এই অবস্থায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি করো তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে জার্মেনিয়ামের যোজন ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো লাফাই কোথায় উঠে যাবে, পরিবহন ব্যান্ডে উঠে যাবে। জার্মেনিয়ামের যোজন ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো লাফাই পরিবহন ব্যান্ডে উঠে যাবে। সো পরিবহন ব্যান্ডে যদি উঠে যায় তাহলে ওরা কিসের মতো আচরণ করবে, পরিবাহীর মতো আচরণ করবে। সো এই কারণে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, তাপমাত্রা বৃদ্ধি করলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। সো এটার ব্যাখ্যা হিসেবে কি লিখবা, এটার ব্যাখ্যা হিসেবে একটু আগে যে লাইনটা লিখে দিয়েছিলাম ওই লাইনটাই লিখবা। লিখো তাপমাত্রা বৃদ্ধি করলে, এটার ব্যাখ্যা দেখো, এই জিনিসটার ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা লিখো। তাপমাত্রা বাড়ালে, দেখো তাপমাত্রা বাড়ালে সেমিকন্ডাক্টরের যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে জাম্প করে, ঠিক আছে? তাহলে দেখো তুমি যখন টেম্পারেচার বাড়াবা, সামান্য হিট দিবা, তখন সেমিকন্ডাক্টরের যোজন ব্যান্ড বা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কোথায় জাম্প করবে, পরিবহন ব্যান্ডে জাম্প করবে। আর পরিবহন ব্যান্ডে জাম্প করলেই তো পরিবাহিতা বৃদ্ধি পাবে, বিকজ পরিবহন ব্যান্ডে কি থাকবে, মুক্ত ইলেকট্রন থাকবে। সিম্পল হিসাব। সো দেখো তাপমাত্রা বাড়াইলে সেমিকন্ডাক্টরের যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো পরিবহন ব্যান্ডে জাম্প করে, ফলে পরিবহন ব্যান্ডে অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়। ফলে পরিবহন ব্যান্ডে অসংখ্য কি সৃষ্টি হয়, অসংখ্য মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় এবং সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায় এবং সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। ওকে, এবং সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পায়। সো এটাই হচ্ছে কারণ তাপমাত্রা। তাহলে পরিবাহিতা যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে বাধাটা অনেক কম হবে, ফলে রোধ হ্রাস পায়। সো যেখানে পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে সেখানে কি, রোধ কমে যাবে। সো লিখে রাখতে পারো, ফলে রোধ হ্রাস পায়। রোধ হচ্ছে কারেন্টকে বাধা দেওয়ার একটা প্রবণতা, বা পরিবাহীর অভ্যন্তরে যে ধর্মের কারণে পরিবাহিতা বাধাগ্রস্ত হয় সেটাই হচ্ছে রোধ। এখানে যেহেতু পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে রোধ হ্রাস পাবে, বাট এটা হচ্ছে তাপমাত্রার একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত, এই কেসটা হবে। বাট তুমি যদি তাপমাত্রা বাড়াইতে বেশি উচ্চ তাপমাত্রায় চলে যাও, তখন এটার পরিবাহিতাটা আবার কি হবে, আস্তে আস্তে কমে যাবে, তখন আবার রোধটা আস্তে আস্তে বেড়ে যাবে। তাপমাত্রা একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত তুমি টেম্পারেচার বাড়াও, একটা নির্দিষ্ট একটা পাল্লা পর্যন্ত তুমি টেম্পারেচার বাড়াতে থাকলে একটা সার্টেইন
পিরিয়ড অফ টাইম পর্যন্ত তোমার সেমিকন্ডাক্টরের পরিবাহিতাটা বৃদ্ধি পাবে। বাট এরপরে তুমি যদি আরও তাপমাত্রা বাড়াও, আরও যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করতে থাকো, তখন আস্তে আস্তে পরিবাহিতাটা আস্তে 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 কমতে থাকবে। বিকজ তাপমাত্রা তুমি যত বেশি বাড়াবা, পরিবাহীর অভ্যন্তরে যে অনুপরমাণুগুলো আছে ওদের মধ্যে আবার কি সংঘর্ষ বৃদ্ধি পাবে, ওদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে, ওরা পরিবাহিতে আরও বেশি হিট প্রডিউস করবে, আরও বেশি হিট জেনারেট করবে। তখন ওই ইলেকট্রনগুলা, যে মুক্ত ইলেকট্রনগুলা তাপমাত্রা বৃদ্ধির কারণেই মুক্ত হয়েছিল, ওই ইলেকট্রনগুলো আবার তাপমাত্রা বৃদ্ধির কারণেই পরিবাহীর মধ্যে কি হবে, সেমিকন্ডাক্টরের মধ্যে বাধাগ্রস্ত হবে। সো তাপমাত্রার একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত যদি তুমি রাখো, তাপমাত্রার একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত তুমি যদি রাখো, মানে একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত তুমি যদি টেম্পারেচার বাড়াও, তাহলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পাবে। বিকজ টেম্পারেচার বাড়ালে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো আস্তে আস্তে কোথায় ড্রপ করে, জাম্প করে, পরিবহন ব্যান্ডে জাম্প করে এবং পরিবাহিতা বৃদ্ধি পেতে থাকে। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পাল্লা পর্যন্ত। এরপরে তুমি আবার বাড়ালে আবার কিন্তু তোমার রোধ বাড়তে থাকবে, পরিবাহিতা কিন্তু কমতে থাকবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা সার্টেইন একটা কি পর্যন্ত, রেঞ্জ পর্যন্ত, টেম্পারেচারের একটা সার্টেইন রেঞ্জ পর্যন্ত তুমি যদি টেম্পারেচার বাড়াইতে থাকো, তাহলে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা বৃদ্ধি পাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝতে পারছো কিনা বলো? আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো সবাই বুঝতে পারছো কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্টের ব্যাখ্যা গেল। 3 নাম্বার পয়েন্টের ব্যাখ্যাটা গেল। আরেকটা পয়েন্ট লিখো, আরেকটা পয়েন্ট লিখো, সেটা হচ্ছে দুই প্রান্তের মধ্যে আরেকটা পয়েন্ট লিখো, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট লিখো। 4 নাম্বার পয়েন্টটা লিখো একটু। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে দুই প্রান্তে সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে বৈশিষ্ট্যগুলো লিখেই ছুটি। ওকে, বৈশিষ্ট্যগুলো লিখেই ছুটি দিয়ে দিব। ওকে, আসো। সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে বিভব পার্থক্য বাড়ালে, সবাই ক্লাস বুঝতেছো কিনা একটু জানাও। সবাই বুঝতেছো তো? সবাই বুঝছো কিনা একটু জানাও। ক্লাস সবাই প্রত্যেকটা জিনিস সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও। কোনো কিছু যদি আনক্লিয়ার থাকে সেটাও জানাও, ক্লিয়ার করে দেবো। বাট না বুঝে এখান থেকে যাবে না, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কিনা জানাও। ওকে, সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে বিভব পার্থক্য বাড়ালে পরিবাহিতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে আমার 4 নাম্বার কেস। এটা হচ্ছে খুবই কমন একটা জিনিস। এটা হচ্ছে খুবই কমন একটা জিনিস যে তুমি যদি কোনো কিছু দুই প্রান্তে পটেনশিয়াল ডিফারেন্স বাড়াও, বিভব পার্থক্যের কারণেই তো আসলে কারেন্ট ফ্লো হয়। সো তুমি যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবা তত বেশি কারেন্ট ফ্লো হবে, এটা খুবই স্বাভাবিক। সো এই জন্যই বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে যদি তুমি বিভব পার্থক্য বাড়াও, তাহলে পরিবাহিতাও কি হবে, পরিবাহিতাও বহুগুণে বৃদ্ধি পাবে। বিকজ তুমি যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স বাড়াবা ততই বেশি তোমার কি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো হইতে থাকবে, এটা খুবই স্বাভাবিক। সো এই জন্য সেমিকন্ডাক্টরের দুই প্রান্তে তুমি যদি বিভব পার্থক্য বাড়াও, তাহলে এর পরিবাহিতা বহুগুণে বেড়ে যাবে। সো আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার, এই জিনিসটাও আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য। যোজন ব্যান্ড, এটা আগেও লিখছি, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। সো মাথায় রাখবা, জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হচ্ছে, সিলিকনও কিন্তু একটা বহুল আলোচিত জার্মেনিয়াম। আমাদের যে ফ্ল্যাট প্যানেল, ফ্ল্যাট টিভি যে আমরা চালাই, আমরা যে এলইডি টিভি চালাই, এখানে আর বিভিন্ন বোর্ডে যে ফ্ল্যাট প্যানেল ডিজিটাল বোর্ড আছে, এগুলোতে সবগুলোতে কি ইউজ করা হয়, সিলিকন ইউজ করা হয়। অনেক দামি একটা কি সেমিকন্ডাক্টর। ওকে, সো 1 কেজি সিলিকনের দাম অ্যাবাউট তোমার 15 থেকে 20,000 টাকা, এতই দামি এই জিনিসগুলো। সো দেখো শক্তির পার্থক্য, আমরা যে বড় বড় টিভি কিনি, যে 43 ইঞ্চি, 55 ইঞ্চ, 65 ইঞ্চ, এই টিভিগুলোর দাম কেন বেশি হয়? বিকজ যেগুলো ছোট টিভি এগুলোতে অল্প পরিমাণ, যেগুলো ছোট এলইডি টিভি, এই যে এলইডি টিভি বলি না আমরা, ল্যাট এলইডি,
লাইট এমিটিং ডায়োড, দেখো এই ডায়োডটাও কিন্তু সেমিকন্ডাক্টর। এলইডি মানে কি, আমরা যে বলি এলইডি টিভি, এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড। সো ডায়োডটাও কিন্তু একটা সেমিকন্ডাক্টর। পিএন জাংশন, এই ডায়োডটা হচ্ছে পিএন জাংশন। আমরা নেক্সট ক্লাসে পিএন জাংশনটা পড়বো। সো এখানের মধ্যে যে ছোট ছোট টিভিগুলো, এগুলোর মধ্যে সিলিকন ইউজ করা হয় খুব কম, বাট তুমি যত বেশি টিভি সাইজ বড় করবা ওখানে তত বেশি সিলিকন থাকবে, তত বেশি সিলিকন ওখানে প্রোভাইড করা লাগে। সো দ্যাটস ওয়াই ওই টিভিগুলোর দাম যত বেশি বড় হবে দাম তত বেশি হবে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে দেখো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য হচ্ছে কত, 0.7 থেকে 1.1 ইলেকট্রন ভোল্ট। সো জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। ওকে, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যে এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ ব্যান্ড, এটা কত, এটা হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট, আর সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু জানো। পরিবাহিতা কি বুঝাই দেন, পরিবাহিতা হচ্ছে পরিবহন করার সক্ষমতা। যার পরিবাহিতা যত বেশি সে তত বেশি কারেন্ট ফ্লো করবে, সে তত বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করবে, এটাই। ওকে, সো এটা ছিল আমাদের 5 নাম্বার। এখন আমাদের লাস্ট একটা বৈশিষ্ট্য লিখবো, যে বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন লাস্ট একটা বৈশিষ্ট্য দেখব, যে বৈশিষ্ট্যটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দেখো তাহলে এখন আমরা লাস্ট বৈশিষ্ট্যটা দেখব। এখন আমরা কি করব, এখন আমরা লাস্ট বৈশিষ্ট্যটা দেখব। তাহলে আসো লাস্ট বৈশিষ্ট্যে চলে যাই। আমরা লাস্ট বৈশিষ্ট্যটা একদম ব্যাখ্যা সহ শিখে ফেলবো। ঠিক আছে, ওকে। তাহলে আসো লাস্ট বৈশিষ্ট্য। সো দেখো কত নাম্বার, 6 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার বৈশিষ্ট্যটা লিখো, যে পরম শূন্য তাপমাত্রায় কি হয়, সেমিকন্ডাক্টর অপরিবাহী, পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর অপরিবাহী বা অন্তরকের মতো আচরণ করে। তাহলে ভালো করে বুঝো, পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরটা কিসের মতো, অপরিবাহী বা অন্তরকের মতো আচরণ করে। এখন তোমরা যারা যারা ক্লাসে আছো তারা একটু জানাও যে পরম শূন্য তাপমাত্রাটা কত, একটু জানাও। তোমরা যারা যারা ক্লাসে আছো পরম শূন্য তাপমাত্রার ভ্যালুটা কত একটু জানাও। পরম শূন্য তাপমাত্রার ভ্যালু কত তোমরা একটু জানাও। যে আমি যে এখানে বললাম যে পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টর অপরিবাহী বা অন্তরকের মতো কাজ করবে, সো এই পরম শূন্য তাপমাত্রাটা কত তোমরা একটু জানাও। পরম শূন্য তাপমাত্রাটা কত তোমরা একটু কমেন্ট করে জানাও। ওকে, 0 কেলভিন। আরও একটা টেম্পারেচার আছে, কেলভিনের টেম্পারেচার হচ্ছে 0 কেলভিন। পরম শূন্য মানে 0 কেলভিন মানে হচ্ছে চরম শীতলতা, এর চাইতে ঠান্ডা আর পসিবল হয় না। এতটুকু টেম্পারেচার পর্যন্ত অ্যাকচুয়ালি যাওয়া তো পসিবল না, থিওরিটিক্যালি যাওয়া যায়, তাত্ত্বিকভাবে যাওয়া যায়, বাট তুমি যদি অ্যাকচুয়ালি পরম শূন্য তাপমাত্রায় যাইতে চাও এটা কখনোই পসিবল হয় না। ঠিক আছে, সো পরম শূন্য তাপমাত্রাটা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সো দেখো পরম শূন্য তাপমাত্রা কত, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন কথা হচ্ছে, কেন পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরটা অন্তরকের মতো আচরণ করতেছে? কেন পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরটা অন্তরকের মতো আচরণ করতেছে? তো এটার জন্য আমি তোমাদেরকে একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তোমার কাছে 1 গ্লাস পানি আছে, এটা হচ্ছে 1 গ্লাস পানি, একদম গ্লাস ভর্তি 1 গ্লাস পানি। ঠিক আছে, 1 গ্লাস পানি। ঠিক আছে, আচ্ছা পানিগুলোকে একটু, পানির কালার আমি যদি ব্লু দিই সবচাইতে ভালো হয়। তো ধরো তোমার কাছে 1 গ্লাস ভর্তি 1 গ্লাস কি আছে, পানি আছে, এটা হচ্ছে 1 গ্লাস পানি। আচ্ছা, সো এখন আমি যদি এটা ধরো রুম টেম্পারেচার আছে, এটা রুম টেম্পারেচার কত, ধরো তোমার কাছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা হচ্ছে কত 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তোমার কাছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্লাস পানি আছে।
এখন তুমি যদি এটাকে ফ্রিজের মধ্যে রাখো, তুমি যদি এটাকে রেফ্রিজারেটর বা ফ্রিজের মধ্যে রাখো, তাহলে এটার তাপমাত্রা আস্তে 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 কমতে থাকবে। এবং এই পানিটা, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে পানি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্লাস পানিকে যদি তুমি ফ্রিজের মধ্যে রাখো, তাহলে গ্র্যাজুয়ালি এটার টেম্পারেচার কী হতে থাকবে, এটা টেম্পারেচার হারাইতে থাকবে, তাপ হারাইতে থাকবে, টেম্পারেচার আস্তে আস্তে কি কমতে থাকবে। তাহলে দেখো এটাকে যদি তুমি কোথায় রাখো, ফ্রিজে যদি রাখো বা শীতলীকরণ করো, শীতলীকরণ, সো শীতলীকরণ কীভাবে করা হয়, ফ্রিজে রেখে। কিভাবে করবা, ফ্রিজে রেখে। তাহলে কি হবে বলো, তাহলে এই পানিটার আয়তন বাড়বে নাকি কমবে? পানি যখন বরফে পরিণত হয় তখন তার আয়তন বাড়ে নাকি কমে, একটু জানাও। ঠিক আছে, সো এটাকে তুমি যখন শীতলীকরণ করবা, শীতলীকরণ করলে কি হবে দেখো, শীতলীকরণ করলে আয়তন বাড়বে নাকি কমবে একটু জানাও। ঠিক আছে, তুমি যখন এই পানিটাকে ফ্রিজের মধ্যে রেখে শীতলীকরণ করবা, তখন কি হবে, পানির প্রত্যেকটা পরমাণু, পানির প্রত্যেকটা অণু, পানির প্রত্যেকটা অণু, অর্থাৎ প্রত্যেকটা পানির অণু নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে বরফে পরিণত হবে না? তাহলে দেখো কি হচ্ছে, পানির প্রত্যেকটা পরমাণু কি হচ্ছে, নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কিসে পরিণত হয়েছে, এটা ধরো বরফে পরিণত হয়ে গেছে, বরফে। পানির প্রত্যেকটা পরমাণু নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে বরফে পরিণত হয়েছে। পানির প্রত্যেকটা পরমাণু নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কিসে পরিণত হয়েছে, বরফে পরিণত হয়ে গেছে। তাহলে পানির প্রত্যেকটা পরমাণু নিজেদের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে পানিতে পরিণত হয়েছে। এই অবস্থায় কি হয়েছে দেখো, পানির, আমি যদি এই জিনিসটা একটু জুম করে দেখাই, এই জিনিসটাকে আমি যদি একটু জুম করে দেখাই, তাহলে দেখতে পাবা, তাহলে কি দেখতে পাবা দেখো, এই জিনিসটাকে যদি আমি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবা এই যে পানি, এই যে H2O, দেখো ধরো এখানে এটা হচ্ছে অক্সিজেন। সো এখানে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এখানে অ্যাকচুয়ালি অক্সিজেনের দুইটা থাকে, হাইড্রোজেনের একটা, এখানে অক্সিজেনের একটা, হাইড্রোজেনের একটা, এখানে অক্সিজেনের আর দুইটা থাকবে, এখানে অক্সিজেনের আর দুইটা থাকবে। সো এখন দেখো অক্সিজেনের নিউক্লিয়াস কোথায় থাকবে, সেন্টারে থাকবে, হাইড্রোজেনের নিউক্লিয়াসটাও সেন্টারে থাকবে। তখন তুমি যখন টেম্পারেচার কমাচ্ছ, তুমি যখন টেম্পারেচার কমাবা, তখন কি প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে কি দৃঢ়ভাবে আবদ্ধ হতে চাইবে। তুমি যখন টেম্পারেচার কমাবা, প্রত্যেকটা ইলেকট্রন কোথায়, নিউক্লিয়াসের দিকে, প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে দৃঢ়ভাবে কি হতে থাকবে, আবদ্ধ হতে থাকবে। এই জিনিসটা তুমি মেনে নাও। তুমি যখন কোনো কিছুর টেম্পারেচার কমাবা, তুমি যখন একটা পরমাণুর ক্যালাস যদি চিন্তা করো অথবা পানি যদি চিন্তা করো, তুমি যদি টেম্পারেচার কমাও, তাহলে ওই পরমাণুতে থাকা প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে কি হয়ে যায়, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যায়। তখন ওরা কি হয়ে যায়, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যায় এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকে। এই জিনিসটা মেনে নাও, ওকে? এই জিনিসটা যদি মানতে পারো, তাহলে দেখো তুমি যখন একটা সেমিকন্ডাক্টরকে পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাবা, একটা সেমিকন্ডাক্টরকে তুমি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাচ্ছ। সো পরম শূন্য তাপমাত্রা মানে কিন্তু চরম শীতলতা, মানে অনেক ঠান্ডা, এর চাইতে ঠান্ডা আর হয় না। সো পরম শূন্য তাপমাত্রায় কি হবে দেখো, ধরো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সর্ববহিস্থ স্তরে আছে ধরো যোজন ব্যান্ড, এটা হচ্ছে ধরো যোজন ব্যান্ড, এটা হচ্ছে যোজন ব্যান্ড, দেখো এটা হচ্ছে ধরো যোজন ব্যান্ড, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে পরিবহন ব্যান্ড, ওকে? এটা হচ্ছে কি, একটা হচ্ছে যোজন ব্যান্ড, একটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড। তো দেখো এটা হচ্ছে যোজন ব্যান্ড আর এটা হচ্ছে কি পরিবহন ব্যান্ড। তো তুমি যখন পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাবা, তখন কি হবে দেখো, যোজন ব্যান্ডে কে থাকে, যোজন ব্যান্ডে যোজন ইলেকট্রন। সো জার্মেনিয়াম ক্যালাস যদি আমি চিন্তা করি, তাহলে এখানে ধরো 4টা যোজন ইলেকট্রন আছে। এখন তুমি যখন পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাবা, পরম শূন্য তাপমাত্রা মানেই তো চরম শীতলতা। তো এই চরম শীতলতায় কি হবে, চরম শীতলতায় আমি এই জিনিসটা এই জন্যই দিলাম, উদাহরণটা এই জন্যই দেখালাম যে দেখো এই জিনিসগুলো দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যাচ্ছে। ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের কাছাকাছি দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যায়, তখন পানির অণুগুলো একদম দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে একটা কঠিন ক্যালাস, বরফের ক্যালাস সৃষ্টি করে।
এভাবেই আসলে কি বরফ সৃষ্টি হয়। ঠিক সেমভাবে তুমি যখন একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে ধরো তুমি একটা জার্মেনিয়াম ক্যালাসকে তুমি যদি কি করো, একটা জার্মেনিয়াম ক্যালাসকে তুমি যদি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাও, মানে কি অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, এর চাইতে আর শীতলতা হয় না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড অর 0 কেলভিন। সো তুমি যদি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে চরম শীতলতায় বা পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাও, এই যে এখানে প্রত্যেকটা ইলেকট্রন আরও ধীরভাবে কোন দিকে, নিউক্লিয়াসের দিকে কি হবে, অ্যাট্রাক্টেড হবে। প্রত্যেকটা ইলেকট্রন আরও ধীরভাবে কি হবে, নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড হবে। প্রত্যেকটা ইলেকট্রন কি করবে, নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠনে ব্যস্ত হয়ে পড়বে। এখানে প্রত্যেকটা ইলেকট্রন কি করে, যখন তুমি চরম শীতলতায় নিয়ে যাবা, এখানে পানির অণুগুলা যেমন একটা আরেকটার সাথে ধীরভাবে ঘনীভূত হয়ে, এখানের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রত্যেকটা পানির অণু একে অপরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে কি গঠন করছে, সমযোজী বন্ধন গঠন করছে, মানে স্ট্রং সমযোজী বন্ধন। এবং এটা প্রযোজ্য যে এই সময় যোজ্যতা স্তরের প্রত্যেকটি ইলেকট্রন, এই সময় মানে যখন তুমি টেম্পারেচার কমাইতে থাকবা তখন যোজ্যতা স্তরের প্রত্যেকটা ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যস্ত হয়ে পড়ে, প্রত্যেকটা ইলেকট্রন। সো এখানে তোমার সেমিকন্ডাক্টর ক্যালাসের ক্ষেত্রেও সেম, তুমি যখন সেমিকন্ডাক্টর ক্যালাসকে চরম শীতলতা বা পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাবা, এখানে যোজ্যতা স্তরে থাকা প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে দৃঢ়ভাবে আবদ্ধ হতে থাকবে এবং প্রত্যেকটা ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যস্ত হয়ে পড়বে। জিনিসটা বুঝতে পারছো? সো এই জিনিসটা আগে আমি লিখি, তাহলে কি হয় দেখো, ব্যাখ্যা লিখো, ব্যাখ্যা। যখন পরম শূন্য তাপমাত্রায় নেওয়া হয়, তখন সেমিকন্ডাক্টর ক্যালাসের পরমাণুগুলোর ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে ধীরভাবে আবদ্ধ হতে থাকে, তাহলে দেখো পরম শূন্য তাপমাত্রায় যদি নিয়ে যাও, তাহলে সেমিকন্ডাক্টর ক্যালাসে থাকা প্রত্যেকটা ইলেকট্রন তার পরমাণু নিউক্লিয়াসের দিকে কি হতে থাকবে, আকর্ষিত হতে থাকবে বা আবদ্ধ হতে থাকবে, এবং যোজ্যতা স্তরের প্রত্যেকটি ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যস্ত হয়ে পড়ে, এবং আর কি করে, নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকে, এবং নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকে। তাহলে দেখো কি হচ্ছে, যখন তুমি একটা সেমিকন্ডাক্টর ক্যালাসকে পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাচ্ছ, তখন ওই সেমিকন্ডাক্টর ক্যালাসের প্রত্যেকটা পরমাণু যোজন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো রয়েছে, প্রত্যেকটা পরমাণুর ওই সেমিকন্ডাক্টর ক্যালাসের যোজন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো রয়েছে, ওই ইলেকট্রনগুলো তোমার কোন দিকে, নিউক্লিয়াসের দিকে কি হয়, দৃঢ়ভাবে আবদ্ধ হয়, এবং যোজন ব্যান্ডে থাকা প্রত্যেকটা ইলেকট্রন সমযোজী বন্ধন গঠনে ব্যস্ত হয়ে পড়ে এবং নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকে। তখন তুমি দেখতে পাবা যোজন ব্যান্ডটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে। তাহলে দেখো অর্থাৎ যোজন ব্যান্ড
তখন তোমার মনে হবে এই যোজন ব্যান্ডের এই যোজন ব্যান্ডটা নিউক্লিয়াসের আরও কাছাকাছি চলে আসছে। তখন তোমার মনে হবে এই যোজন ব্যান্ডটা নিউক্লিয়াসের আরও কাছাকাছি চলে আসছে। ওকে, অর্থাৎ যোজন ব্যান্ড নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, অর্থাৎ যোজন ব্যান্ড নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। ওকে, এখন বলো যোজন ব্যান্ড যদি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, দেখো যোজন ব্যান্ডটা আরও চেপে যাচ্ছে। কেন? টেম্পারেচার কমাচ্ছে বলে সমযোজী বন্ধনটা আরও দৃঢ়ভাবে হচ্ছে। ফলে কি যোজন ব্যান্ডে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে একটা আকর্ষণ বল লাভ করতেছে দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ার জন্য, আর যোজন ব্যান্ডটা কমে 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 নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে। এখন বলো যোজন ব্যান্ড যতই নিউক্লিয়াসের কাছাকাছি আসবে, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে গ্যাপিংটা তত বাড়বে নাকি কমবে? এই জিনিসটা বলো। যোজন ব্যান্ড যতই নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, যোজন ব্যান্ডের সাথে পরিবহন ব্যান্ডের গ্যাপটা, এনার্জি গ্যাপটা বাড়বে নাকি কমবে? ওই জিনিসটা একটু বলো। যোজন ব্যান্ড যতই নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, ততই যোজন ব্যান্ডের সাথে পরিবহন ব্যান্ডের গ্যাপটা, এনার্জি গ্যাপটা বাড়বে নাকি কমবে? ওই জিনিসটা বলো। বাড়বে। মিম চৌধুরী কারেক্ট অ্যান্সার দিয়েছো, বাড়বে। দেখো যোজন ব্যান্ড যতই তোমার নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে, যোজন ব্যান্ডের সাথে পরিবহন ব্যান্ডের মাঝখানে যে এনার্জি গ্যাপ, এই গ্যাপটা আরও বাড়তেছে। সো লিখো, এখানের মধ্যে লিখো। ওকে, জাহিদুল ইসলাম কারেক্ট অ্যান্সার করেছো। সো দেখো, লিখো কাছাকাছি চলে আসে। এটার পরে এখান থেকে লিখো, এখান থেকে লিখো, এখান থেকে লিখো। ফলে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে, যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে শক্তির পার্থক্য বা এনার্জি গ্যাপ, ব্র্যাকেটে লিখো ইজি, বাড়তে থাকবে। সো দেখবা টেম্পারেচার কমাইতে 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 পরম শূন্য তাপমাত্রায় নিয়ে যাও, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা বাড়তে 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 প্রায় 15 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি চলে যায়। সো দেখো তখন যখন তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে এনার্জি গ্যাপটা বেড়ে যাচ্ছে, দেখো এনার্জি গ্যাপটা অনেক বেড়ে গেছে, এনার্জি গ্যাপটা ইজিটা কি হয়েছে? অনেক বেশি হয়ে গেছে। সো যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝে যখন এনার্জি গ্যাপটা বেড়ে যাবে, তখন আর যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠানো সম্ভব না, বিকজ এই ইলেকট্রনগুলো অলরেডি নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড। এই ইলেকট্রনগুলো দেখো অলরেডি নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড। এখন অলরেডি সে নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড, এখন এই অবস্থায় তুমি এগুলোকে আবার উপরের দিকে পাঠাইতে পারবা? আবার এদিকে শক্তির পার্থক্যটাও বাড়তেছে। তাহলে দেখো এই ইলেকট্রনগুলো অলরেডি কিন্তু নিউক্লিয়াসের দিকে আকর্ষিত, নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ, কারণ তুমি পরম শূন্য তাপমাত্রায় নিয়ে গেছো বলে প্রত্যেকটি ইলেকট্রন সমযোজী বন্ধন গঠন করে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। ইভেন যোজন ব্যান্ডটাও কি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে। এখন এই অবস্থায় শক্তির পার্থক্যটা তো ক্রমাগত বাড়তেছে, এখন এই অবস্থায় তুমি এই পরিমাণ শক্তি সরবরাহ করে এই ইলেকট্রনগুলোকে আর পরিবহন ব্যান্ডে পাঠাইতে পারবে না। সো লিখো, ফলে এই বিশাল শক্তির পার্থক্যে বাহ্যিক কোনো বল বা উচ্চতর শক্তি প্রয়োগ করে, মানে এত বিশাল শক্তির পার্থক্যে তুমি আউটওয়ার্ড কোনো ফোর্স বা এক্সটার্নাল কোনো টেম্পারেচার বা উচ্চতর শক্তি প্রয়োগ, এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাপ্লাই করে তুমি যোজন ব্যান্ডের ইলেকট্রনকে কোথায় পাঠাতে পারবা না? পরিবহন ব্যান্ডে পাঠাতে পারবা না। তো লিখো, বাহ্যিক কোনো বল বা উচ্চ শক্তি প্রয়োগ করে যোজন ব্যান্ডের ইলেকট্রনকে পরিবহন ব্যান্ডে পাঠানো
সম্ভব হয় না। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় দেখো পরম শূন্য তাপমাত্রায় এই সেমিকন্ডাক্টরটার পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি না। তাহলে লিখো অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। আর পরম শূন্য তাপমাত্রায় যদি সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ডটা খালি থাকে তাহলে সে কিসের মতো আচরণ করবে? সে অপরিবাহক বা সুপার ইনসুলেটর। সেমিকন্ডাক্টর তখন কি হয়ে যাবে? অপরিবাহক হয়ে যাবে বা সুপার ইনসুলেটর, মানে সে তখন বিদ্যুৎ পরিবহন করবেই না। ঠিক আছে, তাহলে দেখো পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের পরিবহন ব্যান্ড সম্পূর্ণ খালি থাকে। ফলে এই অবস্থায় সেমিকন্ডাক্টর বিদ্যুৎ পরিবহনে অক্ষম হয়ে যায়। এই অবস্থায় সেমিকন্ডাক্টরটা কি হয়? রাইট, তাহলে অপরিবাহীর মতো আচরণ করবে। গুড। তো দেখো এই অবস্থায় সেমিকন্ডাক্টর বিদ্যুৎ পরিবহনে অক্ষম হয়ে যায় এবং বিদ্যুৎ পরিবহনে কি হয়ে যায়? অক্ষম হয়ে যায়। সো অতএব আমরা বলতে পারি অতএব পরম শূন্য তাপমাত্রায় 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেমিকন্ডাক্টর অন্তরকের ব্র্যাকেটে লিখে রাখো ইনসুলেটর মতো আচরণ করবে। সো এই হচ্ছে কথা। এখন সবাই বলো বুঝতে পারছো কিনা? কারো কোনো আর কোয়েশ্চেন আছে কিনা বলো? যেভাবে পড়াইছি কারো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? সবাই বুঝতে পারছো কিনা বলো? আজকের ক্লাসটা আর কন্টিনিউ করব না। সবাই ক্লাসের পড়াগুলো সব ভালো মতো বুঝতে পারছো কিনা বলো? সো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। কক্ষ তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। কক্ষ তাপমাত্রা হচ্ছে তোমার রুমে যে টেম্পারেচারটা রাইট নাও আছে সেটাই হচ্ছে কক্ষ তাপমাত্রা। সো কক্ষ তাপমাত্রার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরা হয় তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। আর পরম শূন্য তাপমাত্রা হচ্ছে একদম চরম শীতলতা 0 কেলভিন। কোথায় 298 কেলভিন, কোথায় 0 কেলভিন, হিউজ ডিফারেন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো কিভাবে সমযোজী বন্ধন সৃষ্টি করে? যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো কিভাবে সমযোজী বন্ধন সৃষ্টি করবে? যখন তুমি টেম্পারেচার কমাইতে ক্লাসটা শেষ হলে আরেকবার রিওয়াইন্ড করে দেখবা। পানির একটা উদাহরণ দিছিলাম, পানি থেকে বরফে পরিণত হওয়ার সময় কি হয়, ওই উদাহরণটা বুঝলে তুমি এটাও বুঝে যাবা। সো যখন তুমি একদম পরম শূন্য তাপমাত্রা বা চরম শীতলতায় নিয়ে যাবা তখন কি হবে? তখন এই সেমিকন্ডাক্টর ক্যালাসের যোজন ব্যান্ডে থাকা প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ হতে থাকবে। কারণ টেম্পারেচার কম। শীতকালে তুমি কি নিজেকে এইভাবে গুটাই ফেলো না? মানে কি তুমি নিজের শরীরের কাছে একদম দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যাও। ঠিক সেমভাবে পরমাণুর
ইলেকট্রনগুলা কি হবে পরমাণুতে বা নিউক্লিয়াসের মধ্যে দৃঢ়ভাবে কি হয়ে যাবে, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে যাবে। দৃঢ়ভাবে আবদ্ধ যখন হবে তখন তোমার যোজন ব্যান্ডটা আস্তে আস্তে কি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতে থাকবে, বিকজ ইলেকট্রনগুলো যোজন ব্যান্ডেই ছিল এবং যোজন ব্যান্ডের প্রত্যেকটি ইলেকট্রন তখন দৃঢ়ভাবে আবদ্ধ হবে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে। সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে দৃঢ়ভাবে আবদ্ধ হবে, দৃঢ়ভাবে আবদ্ধ হবে। তখন তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা, এনার্জি গ্যাপটা বড় হতে থাকবে। সো এই বিশাল এনার্জি গ্যাপের মধ্যে তুমি ইলেকট্রনগুলোকে এত বিশাল এনার্জি প্রোভাইড করে তুমি যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকে পরিবহন ব্যান্ডে পাঠাতে পারবা না। সো পরিবহন ব্যান্ডে তখন আর কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না। কখন? পরম শূন্য তাপমাত্রায়। সো তখন পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো ইনসুলেটর বা অন্তরকের মতো কাজ করবে। ওকে, পরম শূন্য তাপমাত্রায় সেমিকন্ডাক্টরগুলো ইনসুলেটরের মতো কাজ করবে। এই অবস্থায় তুমি যদি এবার আস্তে আস্তে টেম্পারেচার বাড়াইতে থাকো, আস্তে আস্তে টেম্পারেচার যদি বাড়াইতে থাকো, তখন দেখবা এখানের মধ্যে যে সমযোজী বন্ধনটা ছিল এই সমযোজী বন্ধনটা আস্তে 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 ভেঙে যাচ্ছে এবং যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো আস্তে 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 কোন দিকে, উপরের দিকে জাম্প করবে, বিকজ তুমি কি করছো, টেম্পারেচার বাড়াচ্ছ। টেম্পারেচার যখন বাড়াবা তখন এই সমযোজী বন্ধনগুলো আস্তে 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 ভাঙতে শুরু করে এবং যোজন ব্যান্ডে থাকা প্রত্যেকটা ইলেকট্রন আস্তে আস্তে কি হয়, যোজন ব্যান্ডে আস্তে আস্তে কি হয়, নিউক্লিয়াস থেকে একটু একটু দূরে সরতে থাকে। ফলে যোজন ব্যান্ডে আস্তে আস্তে পরিবহন ব্যান্ডের কাছাকাছি চলে যায় এবং পরিবহন ব্যান্ডের যখন কাছাকাছি যায় যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো আস্তে আস্তে পরিবহন ব্যান্ডে জাম্প করে। কখন? টেম্পারেচার যখন বাড়াবা। সো যখন যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো টেম্পারেচার বাড়ানোর ফলে পরিবহন ব্যান্ডে জাম্প করে তখন পরিবহন ব্যান্ডে প্রচুর মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয় এবং এই জন্যই আমরা বলি টেম্পারেচার বাড়ালে একটা সেমিকন্ডাক্টর কন্ডাক্টরের মতো কাজ করে। সো আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ওকে, সো আজকের ক্লাসটা সবার কেমন লাগছে জানাও, সবার সব কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে নেক্সট ক্লাস হবে আমার আগামী সোমবার রাত 10টায়। সো ততক্ষণ পর্যন্ত সবাই আগের পড়াগুলোয় ভালো করে পড়তে থাকো, রিভিশন করতে থাকো। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই আগের পড়াগুলো খুব ভালোভাবে পড়তে থাকো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি।